এবার দেখো, আগের দিন হচ্ছে আমরা গোলীয় দর্পণের হচ্ছে কি কি অংশ হয়, অনেকগুলো তো অংশ, মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস, এইগুলো সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা গোলীয় দর্পণের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে কোন আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, অর্থাৎ সেই আলোক রশ্মির যাত্রা পথটা কিরকম হবে, সেইটা নিয়ে প্রথমে জানবো। তাহলে প্রথমে আমাদের একটা গোলীয় দর্পণ এঁকে নিই। ধরো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। এরা উত্তল না অবতল আমি বলতে পারবো নি? বলতে পারবো? বলতে পারবো না। এবারে বলো এটা তাহলে কি দর্পণ? এটা ভেতরে হয়ে গেল অবতল দর্পণ। একে অবতল দর্পণের কি বলা হয়? একে বলা হয় অবতল দর্পণের প্রধান অক্ষ। একে আমরা এক্স এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করি। এটা হলো অবতল দর্পণের মেরু, তাকে আমরা লিখি পি দ্বারা। হয়েছে? এরপরে হচ্ছে অবতল দর্পণে একটা বক্রতা কেন্দ্র থাকে, যাকে আমরা প্রকাশ করি সি দ্বারা। আর একটা হচ্ছে ফোকাস থাকে, যাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। এই অংশগুলো থাকে একটা অবতল দর্পণে। এবারে ধরো একটা আলোক রশ্মি, সে হচ্ছে একটা আলোক রশ্মি এসছে, সে কিভাবে এসছে? সে যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এসছে। একটা আলোক রশ্মি এসছে, কিভাবে এসছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে। কিভাবে বুঝবো? এবারে চিত্র এঁকে দেবো। এবার এটা আলোক রশ্মি আঁকার সময় সব সময় আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে এসছে তার জন্য একটা তীর চিহ্ন দিতে হয়। এ তাহলে বাম দিক থেকে ডান দিকে এসছে, তাহলে যে এইটা হচ্ছে দিতে হবে। এইটা যদি না দাও তাহলে পুরাপুরি ভুল। বুঝা গেল? তাহলে এটার একটা কি এসছে? সমান্তরাল আলোক রশ্মি এসছে। কার সঙ্গে সমান্তরাল? প্রধান অক্ষের সঙ্গে হচ্ছে এই আলোক রশ্মিটা সমান্তরাল। তাহলে একটি সমান্তরাল আলোক রশ্মি যদি হচ্ছে কোনো অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? এটা হচ্ছে ফোকাস দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে গো? ফোকাস দিয়ে। বুঝা গেল? সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। একটা ক্লিয়ার হলো? কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা গেল 1 নম্বর চিত্র। এবার হচ্ছে 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র কি? এখানে হচ্ছে আমরা একটি অবতল দর্পণ নিব। এটা অবতল দর্পণ। এটা হয়ে গেল অবতল দর্পণের প্রধান অক্ষ। এটা হয়ে গেল মেরু, তাহলে এক্স এক্স ড্যাশ। এটা হলো আমার হচ্ছে বক্রতা কেন্দ্র সি। এটা হলো হচ্ছে আমাদের ফোকাস এফ। হয়েছে? এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা হচ্ছে একটা আলোক রশ্মিকে ফোকাসের মধ্য দিয়ে নিয়ে যাব। কার মধ্য দিয়ে নিয়ে যাব? ফোকাসের মধ্য দিয়ে নিয়ে যাব। কি রকম হবে? ধরো এরকম। এইভাবে ফোকাসের মধ্য দিয়ে আলোক রশ্মিটা গেছে। তাহলে এই আলোক রশ্মিটা ফোকাসের মধ্য দিয়ে গেছে। তাহলে ফোকাসের মধ্য দিয়ে গিয়ে সে অবতল দর্পণে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত হওয়ার পর সে কোন দিকে যাবে? সে হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে, মানে হচ্ছে এই দিক থেকে এই দিক দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটা থেকে উল্টা হলো। কি বিষয়টা উল্টা? তার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে গেছে। আর যদি আলোক রশ্মি ফোকাস দিয়ে যায় তাহলে সে প্রতিফলনের পর কোন দিকে হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। বুঝা গেল? ঠিক উল্টা। এবারে 3 নম্বর চিত্র দেখো। এটা হলো 2 নম্বর চিত্র। 3 নম্বর চিত্র কি? যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে কি হবে? বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটা হলো পি মেরু, এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে এফ ফোকাস দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আলোক রশ্মি কোন দিকে দিয়ে গেছে গো? এক্ষেত্রে আলোক রশ্মি হচ্ছে আমার বক্রতা কেন্দ্র দিয়ে গেছে। কোন দিকে দিয়ে গেছে?
বক্রতা কেন্দ্র দিয়ে গেছে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে সেই আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোথায় যাবে? অবতল দর্পণের প্রতিফলনের পর সে হচ্ছে আবার 180 ডিগ্রি ঘুরে ঠিক একই পথে ফিরে যাবে, ঠিক বিপরীত দিকে ফিরে যাবে। এই দিক দিয়ে আসবে, ধাক্কা লেগে আবার এই দিকে ফিরে যাবে। বুঝা গেল? তাহলে সমান্তরাল এলে আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে আলোক রশ্মি গেলে সমান্তরাল হবে, আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে সে ঘুরে আবার বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই যাবে। হয়েছে? তিনটা জিনিস ক্লিয়ার হলো যে আলোক রশ্মি সমান্তরাল এলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরাল হবে, আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আবার হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই যাবে। হয়েছে? এতদূর ক্লিয়ার? এবারে আমরা এই তিনটি বিষয় উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে আলোক রশ্মি যাতায়াত করে সেটা লক্ষ্য করব। এই তিনটা কেস শুধুমাত্র কার ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে। এর আগেটা কি করলাম? অবতল দর্পণের ক্ষেত্রে। এবার একটা উত্তল দর্পণ আঁকার চেষ্টা করি। তাহলে হচ্ছে এটা হলো একটা উত্তল দর্পণ, যদি আমরা এই দিকটা আবদ্ধ করে দিই, এটা উত্তল দর্পণের প্রধান অক্ষ। হয়েছে? উত্তল দর্পণের ফোকাস গুলি থাকবে কিন্তু এই দিকে। মনে করো এটা আছে বক্রতা কেন্দ্র সি, আর ফোকাস হচ্ছে। হয়েছে? এবারে প্রথম কেস কি ছিল? 1 নম্বর কেস। স্যার 1 নম্বর কেসে ছিল আলোক রশ্মিগুলি বা একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে কি হবে? সমান্তরালে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে নিয়ে আসো। এই আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এলো। স্যার খুব ভালো। অবতল দর্পণের ক্ষেত্রে কি ছিল? স্যার এই আলোক রশ্মিটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের যখন সমান্তরালে এসেছিল, তাহলে সে ফোকাস দিয়ে গেছিল। কোন দিকে গেছিল? ফোকাস দিয়ে। কিন্তু এই আলোক রশ্মিটা স্যার ফোকাস দিয়ে যাওয়ার কোনো কথা নেই, কারণ এর এদিকটা কি আছে? ঘেরা আছে বা আবদ্ধ আছে, তাই এই দিকে যাবেনি। তাহলে সে হচ্ছে মনে হবে যেন এই দিক দিয়ে যাচ্ছে। মনে হয় কোন দিক দিয়ে যাচ্ছে? ফোকাস দিয়ে যাচ্ছে। অর্থাৎ সে যাবে হচ্ছে এই দিক দিয়ে। তাহলে এটা পিছন দিকে বাড়াই, তাহলে সে হচ্ছে ফোকাস বিন্দুতে যাচ্ছে বলে মনে হবে। বোঝা গেল? একটু ভালো করে চিত্রটা আঁকে, এটা সোজা হলো না। এই দিকটি যাবে, এই দিক দিয়ে এসে প্রতিফলিত হয়ে এই দিকে যাবে, এই দিক দিয়ে এসে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে যাবে। এখানে আমরা এইদিকে বাড়াই, তাহলে মনে হবে যেন সে ফোকাস দিয়ে যাচ্ছে। বোঝা গেল? এক্ষেত্রে চিত্রটা এরকম ভাবে হবে, অর্থাৎ মনে হবে যেন সে ফোকাস দিয়ে যাচ্ছে। 2 নম্বর চিত্র দেখা যাক। 2 নম্বর চিত্র কি ছিল? স্যার ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি যাচ্ছে, এই রকম চিত্র ছিল। ফোকাস দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, এই রকম একটা চিত্র ছিল। তাহলে কিরকম হবে চিত্রটা? দেখো, মনে হবে যেন হচ্ছে এই দিক দিয়ে আসছে, সে আসবে হচ্ছে এইরকম, সেই দিক দিয়ে আসবে এরকম। ফোকাস বিন্দু গামী, ফোকাস বিন্দুর দিকে আসল আলোক রশ্মিটা। তাহলে এ উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কি হবে? তা ঠিক উল্টা হবে, অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এই দিক দিয়ে এসে এই দিকে যাবে। এটা হলো আমার উত্তল দর্পণের ক্ষেত্রে 2 নম্বর কেস। ফোকাস বিন্দুগামী কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের উপর প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হবে সেই আলোক রশ্মিটা। হয়েছে? 3 নম্বর কি? বক্রতা কেন্দ্রগামী কোন আলোক রশ্মি এলে, বক্রতা কেন্দ্রগামী, এটা ধরো এফ, এটা ধরো সি, তাহলে বক্রতা কেন্দ্রগামী আর রশ্মিটা আছে এই দিক দিয়ে এই দিকে আসবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে আসবে। তাহলে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হলে সে কি হয়?
পুরো 180 ডিগ্রি ঘুরে যেই পথে এসেছিল সেই পথে ফিরে যায়, তাহলে সে এই দিক দিয়ে এসে আবার হচ্ছে এই দিক দিয়ে চলে যাবে। তীর চিহ্ন কিন্তু মাস্ট, তীর চিহ্ন না দিলে বোঝা যাবে না আলোক রশ্মি কোন দিক দিয়ে এসে কোন দিকে গেছে। বোঝা গেল? তীর চিহ্নগুলো কি করতে হবে? মাস্ট দিতে হবে। হয়েছে? তাহলে উত্তল এবং অবতল উভয় দর্পণ দ্বারা কিভাবে একটি আলোক রশ্মি কোন দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে যায় বোঝা গেল? ঠিক আছে। এরপরে দেখো উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি? আলোক রশ্মি কি তো জানলাম, এবার আলোক রশ্মির মধ্যে কোন সমস্ত আলোক রশ্মিকে হচ্ছে আমরা উপাক্ষীয় রশ্মি বলবো, সেটা কোনগুলোকে বলবো? ধরো এটা হলো একটা গোলীয় দর্পণ, এটা কি দর্পণ? তার মধ্যে একটা অবতল দর্পণ। এবার বলতে যে সমস্ত আলোক রশ্মি কোন গোলীয় দর্পণের মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়। স্যার মেরু কোন বিন্দুটা? এই বিন্দুটা হচ্ছে মেরু। মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হবে, মানে হচ্ছে এই সমস্ত এলাকায় আপতিত হবে। এই সমস্ত এলাকায় কি হবে? আপতিত হবে। তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। মানে কি? ধরো একটা আলোক রশ্মি এইখানটায় বা এইখানটায়, এই সমস্ত এলাকায় বা এই সমস্ত স্থানে যে সমস্ত আলোক রশ্মি আপতিত হচ্ছে, বুঝা গেল? তাহলে যে সমস্ত আলোক রশ্মি কোনো গোলীয় দর্পণের মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়, কি হয়? মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় বা প্রধান অক্ষের সঙ্গে খুব ছোট কোণ করে। প্রধান অক্ষের সঙ্গে কি করে? খুব কম। দেখো এই যে কোণগুলোর মান কত? খুবই কম। ধরো 5 ডিগ্রি 10 ডিগ্রি, খুবই কম না? বোঝা গেল? তো এদেরকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। এবারে যদি তুমি একটা বেশি উন্মেষযুক্ত দর্পণ নাও, বেশি উন্মেষ কাকে বলা হয়? দর্পণের দুই প্রান্তের মধ্যে যদি দূরত্ব যত বেশি হয়, তো তাহলে তার ক্ষেত্রে আমাকে আলোক রশ্মিগুলাকে পুরো কি করতে হবে বলতো? পুরো হচ্ছে মেরুর নিকটবর্তী অঞ্চলে ফেলতে হবে। কিন্তু যদি আমি একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিই, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিই, তো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে যে সমস্ত আলোক রশ্মি আপতিত হয় তাদের প্রত্যেকটি আলোক রশ্মি হচ্ছে উপাক্ষীয় রশ্মি। বোঝা গেল? স্যার আর একবার বলুন। একটা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণে যে সমস্ত আলোক রশ্মি শুধুমাত্র মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাদেরকে বলবো আমরা উপাক্ষীয় রশ্মি, বৃহৎ উন্মেষযুক্ত। কিন্তু কোন ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে সমস্ত আলোক রশ্মিকেই বলবো আমরা উপাক্ষীয় রশ্মি। বোঝা গেল? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে যতগুলো আলোক রশ্মি আপতিত হবে তারা সবাই হচ্ছে উপাক্ষীয়, কিন্তু বৃহৎ উন্মেষযুক্ত দর্পণে যে সমস্ত আলোক রশ্মি শুধুমাত্র মেরুর কাছাকাছি অঞ্চলে আপতিত হবে তারাই শুধুমাত্র হচ্ছে উপাক্ষীয়। হয়েছে? আর ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে সমস্ত আলোক রশ্মি কি হবে? উপাক্ষীয়। হয়েছে? এরপরে হচ্ছে আমরা এই উপাক্ষীয় রশ্মি সংক্রান্ত একটি প্রমাণ আছে। স্যার কার কার মধ্যে প্রমাণ? প্রমাণটা হচ্ছে কোন গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক আছে। কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে ক্ষুদ্র উন্মেষযুক্ত উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো R = 2F। কোশ্চেনটা কি দেয়? ক্ষুদ্র উন্মেষযুক্ত কার ক্ষেত্রে গো? গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো কি প্রমাণ করব? R = 2F। তার Rটা কি আর Fটা কি? R হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। R কি? R হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। হয়েছে? আর F কি? F হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ ফোকাস বিন্দু থেকে যে মেরুর দূরত্ব
তাকে আমরা কি বলি? ফোকাস দৈর্ঘ্য। তাহলে সম্পর্ক কি, যে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। মানে বক্রতা ব্যাসার্ধ যদি 10 সেমি হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 5 সেমি, বা উল্টা ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ হবে 20 সেমি। বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। কিসের ক্ষেত্রে? একটা যে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা যে আলোকরশ্মিগুলো নেব সেগুলো সব হচ্ছে উপাক্ষীয় রশ্মি, কারণ ক্ষুদ্র উন্মেষযুক্ত যেহেতু গোলীয় দর্পণ, যে আলোকরশ্মিগুলো পড়বে সেগুলো সবগুলো কি হবে? উপাক্ষীয় রশ্মি হবে। হয়েছে? তো দুটা প্রমাণ থাকে, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আর আছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আমি একটা করে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে আরেকটা করবে। আমি তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে r = 2f এটা কি আগে প্রমাণ করব। দেখো আগে কি করব, আগে হচ্ছে আমরা একটা অবতল দর্পণ আঁকবো। কি করব? এটা হচ্ছে অবতল দর্পণ আঁকলাম। এটা কি দর্পণ গো? এটা স্যার কোনো দর্পণ না, এটা হচ্ছে গোলীয় দর্পণ। এরপরে আমি বলতে পারি স্যার এটা এই দিকটা যদি আমি বাধা দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে আমার অবতল দর্পণ। তাহলে একটা অবতল দর্পণ, এটাকে আমরা অবতল দর্পণের কি বলবো তাড়াতাড়ি বলো? এটাকে প্রধান অক্ষ, একে আমরা x ড্যাশ দ্বারা হচ্ছে চিহ্নিত করব। একে আমরা কি বলবো? প্রধান অক্ষ। হয়েছে? এরপরে এটাকে কি লিখি? মেরু p। এরপরে আমরা একটা উপাক্ষীয় রশ্মি নিয়ে আসবো। স্যার যেহেতু আমার এই গোলীয় দর্পণটা ক্ষুদ্র উন্মেষযুক্ত, তাহলে এর উপরে আমি যে কটা আলোক রশ্মি নিয়ে আসবো সবাই কি হবে? উপাক্ষীয় রশ্মি। তাহলে এই আলোক রশ্মিটা এই দিয়ে এলো। আমরা আরো দুটো জিনিস আঁকতে হবে। একটা হচ্ছে আমাদের হচ্ছে বক্রতা কেন্দ্র C আঁকলাম, আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এই আঁকলাম। এই আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে হচ্ছে এই দিক দিয়ে যাবে। হয়েছে? আর আমরা কি করব? আর আমরা ধরো এটা ধরো হচ্ছে A B আলোক রশ্মি, এখানে C, এখানে হচ্ছে D করে দিই D। এরপর হচ্ছে আমরা এই B আর C হচ্ছে যোগ করবো, অর্থাৎ B বিন্দুতে আমরা অভিলম্ব আঁকবো। কি আঁকবো? অভিলম্ব। B বিন্দু কি আঁকলাম? অভিলম্ব। যেহেতু এখানে প্রতিফলিত হচ্ছে তার B বিন্দু আমি কি আঁকলাম? অভিলম্ব অঙ্কন করলাম। চিত্র ক্লিয়ার? P বিন্দু কি? মেরু। F ফোকাস, C বক্রতা কেন্দ্র, AB আলোক রশ্মি, এখানে লিখে দাও MP M ড্যাশ অবতল দর্পণের B বিন্দুতে প্রতিফলিত হয়ে BD পথে গেল। হয়েছে? এরপরে দেখো কি কি উৎপন্ন হয়েছে। এইখানটাই হচ্ছে একটা কোণ উৎপন্ন হয়েছে। একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কি কোণ কে বলতে পারবে? কোণ ABC। কোণ ABC, এই কোণটা কি কোণ? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলি? আপতন কোণ। তাহলে কোণ ABC কি কোণ? আপতন কোণ। হয়েছে? তাহলে কোণ ABC হয়ে গেল। তাহলে কোণ CBF, কোণ CBF এটা কি হবে গো? এটা হবে প্রতিফলন কোণ, কারণ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। হয়েছে? এবার প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? স্যার আপতন কোণের মান যা হয় প্রতিফলন কোণের মানও তা হয়। অর্থাৎ অতএব কোণ ABC সমান কোণ CBF। বুঝা গেল? ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু আপতন কোণ I সমান প্রতিফলন কোণ R। এখানে I সমান R লিখবে না, তোমার ভাষায় লিখবে যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কোন সূত্র অনুসারে? প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে। হয়ে গেল?
এতটা ক্লিয়ার? তাহলে এটা গেল 1 নম্বর। তাহলে এই কোণটার মান আর হচ্ছে এই যে কোণটার মান, এটার মান হচ্ছে সমান। এবার দেখো, তাহলে আপতন কোণ সমান প্রতিফলন কোণ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। হয়েছে এতটা ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে আমরা এ বি আলোক রশ্মি আর ধরো এক্সপি প্রধান অক্ষ, তো এই দুটো কি পরস্পর সমান্তরালে আছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, এ বি সমান্তরাল হচ্ছে এক্সপি। কারণ এখানে আমরা আলোক রশ্মিকে কি নিয়েছি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে নিয়েছি। তাহলে এ বি সমান্তরাল হচ্ছে এক্সপি। ভেদক কে আছে, এই দুটোকে ভেদ করেছে কে, দেখো বিসি। বিসি কি করেছে, বিসি ছেদক বা ভেদক। এবারে যদি কোনো সমান্তরাল আলোক রশ্মিকে কোনো সরলরেখাতে ছেদ করে, তাহলে কি উৎপন্ন হয় গো, একান্তর কোণ উৎপন্ন হয়। কি রকম একান্তর কোণ কিরকম হয়, দেখো একটু বোঝার চেষ্টা করো। ধরো এরকম দুটো সমান্তরাল রেখা আছে, এইটা ধরো হচ্ছে ছেদ করে এসছে, এটা ধরো ছেদ করেছে, তাহলে একান্তর কোণ কোনটা হয় বলো তো, এইটা আর এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ পরস্পরের কি হয়, একান্তর কোণ হয়। বুঝা গেল? এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি কোণ হয়, একান্তর কোণ। তাহলে এই চিত্রে দেখো, এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি হবে গো, একান্তর কোণ। সেম পুরো কোণাকুণি আছে, এই কোণ আর এই কোণ পরস্পরের কি হবে, একান্তর কোণ হবে। অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ বিসিএফ, সমান কোণ হচ্ছে বিসিএফ। এটাকে কি লিখবো, একান্তর কোণ। আর একান্তর কোণের মান পরস্পরের হচ্ছে সমান। একান্তর কোণগুলির মান পরস্পরের কি হয়, পরস্পরের হচ্ছে সমান হয়। বুঝা গেল? এরপরে লক্ষ্য করো দুটা সমীকরণ। স্যার কি সমীকরণ লক্ষ্য করব, একবার বলছে এই যে এটা 1 নম্বর দিয়ে দাও আর এটা 2 নম্বর দিয়ে দাও। দেখো একবার বলছে কোণ এবিসি সমান কোণ সিবিএফ, আবার বলছে কোণ এবিসি সমান কোণ বিসিএফ। তাহলে কি লিখতে পারি, কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ। অতএব 1 ও 2 থেকে পাই, স্যার কি পাই আমরা, কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ। অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এটা পেয়ে গেলাম। এবারে লক্ষ্য করো, এখানে হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বিসিএফ ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কি ত্রিভুজ, বিসিএফ ত্রিভুজ। এবার দেখো এই বিসিএফ ত্রিভুজের হচ্ছে দুটা কোণ কিন্তু সমান। স্যার কোন দুটা কোণ সমান, এই যে সিবিএফ সিবিএফ এই কোণটা আর বিসিএফ এই কোণটা। তাহলে একটা ত্রিভুজের যদি দুটা কোণ সমান হয়, তাহলে দুটা বাহুও সমান হবে। বুঝা গেল? দুটা কোণ সমান হলে দুটা বাহুও সমান হবে। এবার তাহলে কোশ্চেন হলো, কোন দুটা বাহু সমান হবে, যে দুটা কোণ সমান তাদের বিপরীত দুটা বাহু সমান, যে দুটা কোণ সমান তাদের বিপরীত দুটি বাহু সমান। কি করে, এখানে কোণ বিটা সমান, তাহলে কোণ বির বিপরীত বাহু কি, সিএফ। আর কোণ সি সমান, কোণ সির বিপরীত বাহু কি, বিএফ। তাহলে যেহেতু ত্রিভুজ বিসিএফ, যেহেতু ত্রিভুজ বিসিএফ এর কোণ সিবিএফ সমান কোণ বিসিএফ, অতএব আমরা কি লিখতে পারি, সিএফ সমান বিএফ। বুঝা গেল? যেহেতু দুটা কোণ সমান, তাই সেই দুটা কোণের বিপরীত বাহুদ্বয়ও সমান হবে, সিএফ সমান হচ্ছে বিএফ। হয়েছে? এরপরে দেখো, যেহেতু এবি একটা উপাক্ষীয় রশ্মি, এবি একটা কি রশ্মি, উপাক্ষীয় রশ্মি, তার মানে স্যার এবি আলোক রশ্মিটা
মেরুর খুব কাছে আপতিত হয়েছে, মেরুর খুব কি হয়েছে, কাছে আপতিত হয়েছে। এবার এই জিনিসটা একটু লক্ষ্য করে ছবিটা, ধরো এখানটায় একটা আলোক রশ্মি এরকম এসছে আর একটা আলোক রশ্মি এরকম কাছে এসছে, তাহলে দেখো খুব যেহেতু কাছে হবে, এই আলোক রশ্মিটার দৈর্ঘ্য একটু বড় হবে আর এর দৈর্ঘ্য একটু ছোট হবে। কিন্তু এ যেহেতু এর মেরুর খুব কাছাকাছি আছে, তার মানে হচ্ছে এর দুটাকে আমরা প্রায় সমান সমান বলতে পারি। কি বলতে পারি? প্রায় সমান সমান। কিন্তু উপরটা হচ্ছে হালকা হলেও একটু বেশি হবে। কিন্তু যেহেতু এ উপাক্ষীয় রশ্মি অর্থাৎ মেরুর খুব কাছে আছে, তাহলে এই রশ্মিটাকে আমরা কি বলতে পারি? প্রায় সমান সমান আলোক রশ্মি, মানে এর দৈর্ঘ্য যা তারও দৈর্ঘ্য তা, কারণ খুব কাছাকাছি এরা আপতিত হয়েছে। অর্থাৎ এখানে কি লিখবে? লিখবে যেহেতু এ বি উপাক্ষীয় রশ্মি, যেহেতু এ বি উপাক্ষীয় রশ্মি, অতএব আবার কি লিখতে পারি দেখো, এই যে বি এফ সমান এফ পি, বি এফ সমান হচ্ছে এফ পি। এটা আগেরটা 3 দিয়ে দাও, এটা 4 দিয়ে দাও। এবার দেখো তোমরা সিএফ সমান বিএফ পেয়েছিলে, আবার বিএফ সমান এফপি পেলে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারিনি যে স্যার সিএফ সমান তাহলে এফপি, তাহলে অতএব 3 ও 4 থেকে কি পাই? 3 ও 4 থেকে পাই কি পাই? তার সিএফ সমান হচ্ছে এফপি, সিএফ সমান হচ্ছে এফপি। এরপরে লাস্ট পার্ট আমাদের আরেক, সিএফ সমান এফপি মানে কি? স্যার এখান থেকে এইটার যার দৈর্ঘ্য, এখান থেকে এটার তার দৈর্ঘ্য, সিএফ সমান এফপি। এবারে তাহলে যদি সিপি সমান লিখি, কোনটা? সিপি, সিপি এই যে পুরাটা সিপি, স্যার সিপি সমান কি? স্যার সিএফ প্লাস এফপি। এবার দেখো সিএফ এর জায়গায় আমি কি লিখতে পারি? এফপি লিখতে পারি, কারণ সিএফ মানে তো এফপি। তাহলে সিএফ এর জায়গায় আমি কি লিখবো? এফপি প্লাস এফপি, তাহলে 2এফপি। তাহলে আমি কি পেলাম? সিপি সমান হচ্ছে 2এফপি, সিপি সমান 2এফপি। এবার সিপি মানে কি? সিপি মানে হচ্ছে আর, অর্থাৎ বক্র ব্যাসার্ধ, আর এফপি মানে কি? ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ আর ইজিক্যাল টু কি পেলাম? আর ইজিক্যাল টু পেলাম হচ্ছে আমরা 2এফ। বুঝা গেল? অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা লিখতে পারি কি? এফ সমান হচ্ছে r/2। এখানে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে যে একটা গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? তার দ্বিগুণ, 20 সেন্টিমিটার। আর উল্টা বলে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তার অর্ধেক, 10 সেন্টিমিটার। বুঝা গেল? তোমরা বাড়িতে উত্তল দর্পণের ক্ষেত্রে r = 2f এটা প্রমাণ করে আসবে। বুঝা গেল? r = 2f এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা প্রমাণ করে আসবে। পরবর্তী ক্লাসে আমরা আলোর বাকি জিনিসগুলো সম্বন্ধে হচ্ছে আলোচনা করব, অর্থাৎ কিভাবে সদ্বিম্ব অসদ্বিম্ব গঠিত হয় সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হয়েছে? হ্যাঁ।